চিড়ার আলু দিয়ে এতটাই মজাদার এবং মুচমুচে পাকোড়া বানিয়ে নেওয়া যায়। একবার বানিয়ে খেলে প্রতিদিনই বানাবেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণে এই পাকোড়াটা ঝটপট মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। আর এইটা বানানোর পর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। তবে এর একটা খারাপ দিক রয়েছে, এটা বানানোর সাথে সাথেই খেয়ে ফেলতে হবে, নয়তো একটাও আর ভাগে পাবেন না। তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বাই স্নেহজ মম চ্যানেলে। আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এইখানে এবার আমি একটি বড় সাইজের একটি মিক্সিং বোল নিয়ে নিলাম আর এর উপরে একটি স্ট্রেনার বসিয়ে দিলাম। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ চিড়া। আর চিড়াটা আমি হাফ কাপ করে দুইবারে দিয়ে নিলাম আর কি। এইখানে আমি বাজারের কেনা খোলা চিড়াটা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে প্যাকেটের চিড়াটাও ব্যবহার করতে পারবেন। তো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চিড়াটা কয়েকবার পানি পাল্টিয়ে ভালো মতো ধুয়ে ওয়াশ করে নিয়েছি। আর এই পর্যায়ে চিড়াটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো এখন পানিটা এবার সুন্দরভাবে ঝরে যাওয়ার জন্য এটাকে এবার আমি এভাবেই রেখে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। তো এখানে এবার আমি নিয়ে নিলাম 2টা স্লাইস করে নেওয়া সেদ্ধ আলু। আলুগুলোর খোসা এবার আমি সুন্দরভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। আর এইগুলো যেহেতু পারফেক্টলি বয়েল করে নেওয়া, তাই খোসা ছাড়িয়ে নিতে খুব একটা বেশি সময় লাগবে না। তো মাশাআল্লাহ, এর খোসাগুলো আমি সুন্দরভাবে করে ছাড়িয়ে নিলাম। আচ্ছা, এরপর যে আপনারা চাইলে এটা হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন, তবে আমি এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, তাহলে এর মধ্যে কোনো লাম্পস ক্রিয়েট হবে না। তো এখানে আপনারা চাইলে কাঁচা আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করেও ব্যবহার করতে পারবেন। তাছাড়া কাঁচা আলু মানে বয়েল করা ছাড়াই আলুটা ব্লেন্ডারে ব্লেন্ড করে সেটাও ইউজ করা যাবে। তো মাশাআল্লাহ, আলুটা আমি সুন্দরভাবে করে গ্রেট করে নিলাম। আর এইখানে এবার আমি নিয়ে নিলাম প্রায় অর্ধেকটার মতো গাজর। গাজরটাও আমি সেমভাবে করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো গাজরটা একটু বড় সাইজের ছিল, এই জন্য এখানে আমি প্রায় অর্ধেকটার মতো গাজর ব্যবহার করছি। তবে ছোট সাইজের গাজর হলে আপনারা এইখানে একটার মতো গাজর ব্যবহার করতে পারবেন। আর এইখানে গাজরের পরিবর্তে বাঁধাকপি কিংবা বরবটি এ ধরনের সবজিও ব্যবহার করা যাবে। তো এই তো গাজরটা আমি সম্পূর্ণটাই ভালো মতো গ্রেট করে নিলাম। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা চিড়া। সাথে এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। আর এইখানে আমি প্রায় 2টার মতো পেঁয়াজ ব্যবহার করেছি। আর পেঁয়াজটা আমি মোটামুটি মোটা করে স্লাইস করে নিয়েছি। তো এবার প্রায় 1/4 কাপ পরিমাণ কুচি করে নেওয়া ধনিয়া পাতা এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম। আর এইটা দেওয়ার কারণে পাকোড়ার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ এবার আমি এখানে দিয়ে দিলাম। মানে এখানে আমি প্রায় 7 থেকে 8টার মতো কাঁচামরিচ ব্যবহার করেছি। আর এইখানে আমি যত ধরনের ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি এগুলো কিন্তু সবগুলোই প্রায় মিষ্টি টাইপের, তাই ঝালের পরিমাণটা একটু বেশি হলে এটা খেতে বেশি ভালো লাগে। তো এইখানে আমি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। সাথে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর লবণটা কিন্তু একটু পরিমাণ বুঝে অ্যাড করতে হবে। তো এবার আমি এইখানে 1 চিমটি মানে প্রায় 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। প্রায় 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবার আমি এখানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 5 টাকা দামের স্বাদ মিশালি মশলা। আর এইটা পাকোড়ার টেস্ট এনহ্যান্স করতে অনেক বেশি হেল্প করবে। তবে আপনারা চাইলে এর পরিবর্তে গরম মশলা গুঁড়াও ব্যবহার করতে পারবেন। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, যেমন প্রায় 1 চা চামচ পরিমাণ গোটা জিরা এবার আমি এখানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ কালো জিরা। আর এটা কিন্তু যে কোনো ধরনের পাকোড়া কিংবা স্ন্যাক্সের সাথে খেতে দুর্দান্ত লাগে। প্রায় 1 চা চামচ পরিমাণ সাদা তিল এবার আমি এখানে দিয়ে দিলাম। এই মশলাগুলো যখন খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে তখন খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে।
তবে আপনারা চাইলে এতগুলো মশলা বাদ দিয়ে শুধুমাত্র বেসিক মশলাগুলো দিয়েই পাকোড়া তৈরি করে নিতে পারেন, আর সেটা স্বাদও কিন্তু অস্থির হবে। তো এবার সবগুলো মশলা দিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে এবার আমি হাতের সাহায্যে একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর এইগুলো এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন সবগুলোই মশলা একটির সাথে আরেকটি ভালো মতো মিশে যায়। পানে অনেকটা ভর্তা টাইপের করে ভালো মতো মাখিয়ে নিতে হবে। তো এগুলো এবার আমি প্রায় 1 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিলাম। দেন এইখানে এবার আমি বাইন্ডিংয়ের জন্য নিয়ে নিলাম প্রায় হাফ কাপ পরিমাণ বেসন। আর বেসনটা কিন্তু এইখানে একটু বেশি করেই ব্যবহার করতে হবে, নয়তো পাকোড়াগুলো ফ্রাই করে নেওয়ার সময় এগুলো ভেঙে যাবে। তো পাকোড়াগুলো এবার ক্রিস্পি বানিয়ে নেওয়ার জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। তো এখন এ পর্যায়ে এইগুলো মাখিয়ে নেওয়ার সময় অনেকটা শুকনা টাইপের মনে হবে, তাই অল্প অল্প করে রুমের স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ডোটা অনেকটা নরম টাইপের করেই ভালো মতো মাখিয়ে নিতে হবে। তবে পানিটা কিন্তু একবারে অনেক বেশি দেওয়া যাবে না, নয়তো এই ব্যাটারটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। আর এইখানে আমি প্রায় 3 থেকে 4 বারে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করেছি। তো আমরা যেহেতু এই পাকোড়ার মধ্যে কোনো বেকিং পাউডার কিংবা বেকিং সোডা কোনো কিছুই অ্যাড করব না, তাই একটু সময় নিয়ে ডোটা একদম ভালো মতো মাখিয়ে নিতে হবে, তাহলে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। তো এইগুলো এবার আমি প্রায় 2 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিলাম। আর এর মাঝেই মাশাআল্লাহ পাকোড়ার ডোটা কিন্তু একদম একেবারেই রেডি। তো এখন চুলার একেবারে লো মিডিয়াম হিটে তেলটা আমি একদম ভালো মতো গরম করে নিয়েছি। আর এই পর্যায়ে তেল বেশি গরম থাকলে পাকোড়ার উপরে কালার চলে আসবে আর ভিতর কিন্তু কাঁচাই থেকে যাবে, তাই চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে পাকোড়াগুলো একটু সময় নিয়েই ভালো মতো ভেজে নিতে হবে। আর পাকোড়াগুলো দিয়ে নেওয়ার সময় অবশ্যই একটু ফাঁকা রেখেই পাকোড়াগুলো দিয়ে নিতে হবে, নয়তো একটির সাথে আরেকটি লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইগুলো এবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলোকে এবার আমি একটি স্টিকের সাহায্যে নাড়িয়ে দিচ্ছি, আর এতে করে এগুলো নিচ থেকে লেগে যাবে না। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এখন এগুলোকে আমি কিভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে করে ভেজে নিচ্ছি, আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। আর এইভাবে করে এগুলোকে ভেজে নিলে এগুলো অনেক বেশি মুচমুচে হবে। তো এগুলোর মধ্যে এবার খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে, আর এইগুলো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবেই ভেজে নেওয়া হয়ে গেছে। আর সবগুলো পাকোড়া এবার আমি এখান থেকে উঠিয়ে নিলাম। আর উঠিয়ে নেওয়ার পর এগুলোর মধ্যে এক্সট্রা তেলটা অবশ্যই ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। তো এইগুলো কি পরিমাণ মুচমুচে হয়েছে সেটা বোঝানোর জন্য এখানে আমি অরিজিনাল সাউন্ডটা রেখে দিয়েছি, আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। এই পাকোড়াগুলো তৈরি করে নেওয়া এতটাই সহজ, খুবই অল্প সময়ের মধ্যেই ঝটপট তৈরি করে নেওয়া যায়। বিকালের নাস্তায় চায়ের সাথে এরকম পাকোড়া থাকলে আর কোনো কিছুই লাগবে না। আর এগুলো বানালে কিন্তু অবশ্যই একটু বেশি করে বানাবেন, নয়তো একটাও আর ভাগে পাবেন না। তো এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার মুচমুচে চিড়ার পাকোড়া। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এইগুলো এবার কি পরিমাণ মুচমুচে হয়েছে সেটা এবার আমি একটি ভেঙেও দেখিয়ে দিচ্ছি, আশা করছি আপনাদের বুঝতে আর কোনো কিছুই বাকি নেই। এইরকম মুচমুচে পাকোড়ার রেসিপি আমার চ্যানেলে কিন্তু অসংখ্য রয়েছে, আপনারা অবশ্যই চেক করে দেখে নেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।